যে বাংলাদেশকে যুদ্ধের জন্য ভারতের সাথে উস্কিয়ে দেবার কারণটা কি? সুতরাং তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান যারা দেয় এবং যারা বাংলাদেশি ইনকিলাব মঞ্চ নামক একটি মানে যাত্রা মঞ্চ বানিয়ে যেখানে বাংলাদেশে অশ্লীলতার চর্চা করা হয়, যেখানে বাংলাদেশকে প্রতিনিয়ত রাজনীতিকে গালিগালাজ করা হয়, বাংলাদেশে উগ্রতা এবং নানা ধরনের ধর্মীয় মৌলবাদের চাষাবাদ করা হয়, তো তারা পাকিস্তানের কাছেই যাবে, তাদের সাজেশন তো পাকিস্তান থেকে আনতে হবে। আপনাদের মনে আছে যে আমার যদি ভুল না করে থাকি, 71-এর যুদ্ধের সময় একজন অস্ট্রেলিয়ান চিকিৎসক তিনি বাংলাদেশে ছিলেন। তখন তিনি বাংলাদেশে তিনি মানে আপনার স্যাটেলাইট ক্লিনিক স্থাপন করে এই যে যুদ্ধে যারা যেসব আমাদের মা বোনেরা যাদের পাকিস্তানিরা ধর্ষণ করেছিল এবং সেখানে প্রায় হাজার হাজার নারীর এবং এই যে বাচ্চা ইয়ে করা, ডেলিভারি করার জন্য এবং কাউকে বাচ্চা অবসান করানো, এই কাজগুলোতে নিয়োজিত ছিলেন। উনি কুমিল্লা সেনানিবাসে যখন একটা পাকিস্তানি সোলজার মানে অফিসারের ইন্টারভিউ নেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে তোমরা যে বাংলাদেশে যে বর্বরতাটি চালালে এবং যেভাবে তোমরা ধর্ষণ করেছো বাংলাদেশে, এটা কেন করেছো? তখন তারা বলল যে আমাদেরকে ধর্ষণ করার জন্য ওখানে আদেশ করা হয়েছে, যাতে করে আমরা এই ধর্ষণ করাটাকে আমরা ফরজ মনে করেছি এই কারণে, যাতে করে আমরা যদি বাংলাদেশ থেকে চলেও যাই একটা সময় যাতে আমাদের একটা প্রজন্ম এই দেশে তৈরি হয়। সেই কারণেই তারা আমাদের একটি প্রজন্মকে তারা এই দেশের নারীদের মাধ্যমে তারা যাতে আমাদের দেশে এটাকে দিয়ে যেতে পারে, এই জন্যই তারা এত অধিক পরিমাণ ধর্ষণ তারা করছে। আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন, একজন বীর মুক্তিযোদ্ধা এখানে আছেন যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, যারা সে বর্বরতার সাক্ষী, যারা সে হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছেন জীবনের মায়া ত্যাগ করে, তারা চাক্ষুষ দেখেছে সবকিছু। আমরা তো বই পড়েছি, আমরা তো হয়তো তাদের মুখ থেকে শুনেছি। এই বাংলাদেশে এসে আমাকে মানে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসে 54 বছর পরে এসব টোকাই, জারজ, নাপাক, বেয়াদবদের মানে সে উলম্ফন দেখতে হচ্ছে। পাকিস্তানের পক্ষে যারা স্লোগান দিয়ে ইনকিলাব জিন্দাবাদ বলে যারা ইনকিলাব মঞ্চ বানিয়ে কতিপয় জারজরা এই দেশটাকে আজকে পাকিস্তান বানিয়েছে, তাদের এর চেয়ে বড় লজ্জার একটি জাতির জন্য কি হতে পারে? এর চেয়ে তো মরে যাওয়া ভালো। আর যারা এসব টোকায় জারজদেরকে, যারা ওই যে আমরা সবাই হাদি হবো লিখে না, মানে জারজকে নিয়ে যারা বাংলাদেশ নাচানাচি যারা করছে, ওগুলোও জারজ। যারা এই হাদি নামক একটি জারজকে নিয়ে বাংলাদেশে নাটক করছে, এই সবগুলাই জারজের অংশ। এখানে যারাই করবে, কারণ একটা স্বীকৃত জারজ এই হাদি, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে সরাসরি কথা বলেছে, যে বলেছে এই 71-এর ইনকিলাব মঞ্চ হচ্ছে মহান মুক্তি, 71-এর বিরোধী মঞ্চ। যারা 71-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধী মঞ্চের নাম হচ্ছে ইনকিলাব মঞ্চ, এবং সেই ইনকিলাব মঞ্চ এখন সরকার পাহারা দিচ্ছে। আর কতিপয় টুপাই জারজ, কতিপয় কি বলবো মানে আসলো তাদেরকে মানে এগুলাকে দিচ্ছে, আর এগুলা প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী আর পুলিশ বাহিনী। আচ্ছা, নির্লোল মানে এদের আত্মহত্যা করা উচিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, যে তোরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসে একটি যে মহান মুক্তিযুদ্ধের নামে অর্জিত যে দেশটি, সেই দেশের বিরুদ্ধাচরণ করে যে মঞ্চটি তৈরি হয়েছে ইনকিলাব মঞ্চ, তাদের পাহারাদার তোরা। সে ডুপাইকে নিয়ে তারা সমাধিস্থ করেছে জাতীয় কবির পাশে। সুতরাং এই বাংলাদেশে আপনারা পাকিস্তানের চর্চা হবে না, পাকিস্তানের ফাঁদে পা দিবে না, কারণ আমাদের মধ্যে তো সেই পাকিস্তানের নাপাক বীর্যের রুহানি জারজ গুলো এখনো রয়ে গেছে। আসলে সেই 71 যে এই ভারতের সাহায্য নিয়ে তোমরা আমাদেরকে ঝেঁটিয়ে আমার বাংলা থেকে তোমরা সরিয়েছ, এখন ভারতের সাথে তোমাদেরকে আমরা একটু করে দিই, তারপর তারা পিছন থেকে সরে যাবে, এরকমই তো অনেকটা মনে হচ্ছে। আপনি কি মনে করেন? এই পর্যন্ত আপনাকে আমি বলি যে বাংলাদেশের আমাদেরকে টার্গেট করছে কেন পাকিস্তান? আমাদের টার্গেট করার একটা মাত্র কারণ, 1971 সালে ভারত আমাদেরকে সাহায্য করে পাকিস্তানকে পরাজিত, ওদের 93,000 সৈন্য সেনাবাহিনী আমাদের কাছে, আমাদের যৌথ বাহিনীর কাছে সারেন্ডার করছে। আমরা একটা সুন্দর একটা মানে আপনার দেশ পাইলাম। এখন এই দেশটা, আমাদের এই দেশটা
সর্বক্ষেত্রে এখন পাকিস্তান থেকে অনেক অনেক গুণে গিয়ে আমাদের যখন 71 সালে আমাদের ইস্ট পাকিস্তান বা বাংলাদেশ হওয়ার পরে আমাদের আপনার ছিল জিডিপি ছিল $90 বিলিয়ন। এখন কত হয়েছে? 90 বিলিয়ন না, $70 বিলিয়ন। এখন হয়েছে এটা $460 বিলিয়ন। ওদের এখনো $300 বিলিয়ন নিচে। আমাদের 70 মিলিয়ন ছিল, বিলিয়নও না, বিলিয়ন, সরি, হ্যাঁ 70 মিলিয়ন। যাই হোক, বিএনপি থেকে যে নির্বাচন করবে সম্ভবত গোপালগঞ্জ 3 আসনের বা মুকসেদপুর কোন আসনটা যেন, যে শহীদুজ্জামান সেলিম, হ্যাঁ, তার ওয়াইফ কে ওই জনকণ্ঠতে চাকরি দিয়েছিলেন, জনকণ্ঠের সম্পাদক। সে তার দলবল নিয়ে জনকণ্ঠ দখল করে ফেলছে 5 আগস্টের পরে। তো এইভাবে তো প্রত্যেকটা মিডিয়া আজকে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এখন সেখানে তারেক রহমানের বিড়াল জেবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী জেবু দল হয় কিনা, আমি সেটা নিয়ে সন্দেহ আছে যে কবে জাতীয়তাবাদী জেবু দল ঘোষণা করা হয়, জেবু সেই দলের প্রেসিডেন্ট। তো এই নাটক, যেখানে এদেশের মানুষ খেতে পারছে না, আজকে পুরো বাংলাদেশটা জ্বলছে, আমাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। আপনারা জানেন যে অতি সম্প্রতি বাংলাদেশের উপর যে ভয়াবহ খড়গটি নেমে এসেছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক যত দরজা আছে আমাদের জন্য সম্ভব হচ্ছে। আমাদের বাংলাদেশি পাসপোর্ট তার স্বকীয়তা হারাচ্ছে। আজকে এই ইউনূসের যে শাসক, ইউনূসের যে সকল অপকর্মের যে আশ্রয়দাতা যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের থেকে যদি ভিজিট ভিসায় যেতে হয় জানুয়ারির 26 তারিখ থেকে, সেটা হচ্ছে কি আপনাকে 18 লক্ষ টাকার বন্ড রেখে তারপরে আপনি যেতে হবে। মানে কেউ ভিজিট ভিসায় যদি কেউ যেতে চায়, সেখানে বন্ড দিয়ে আপনাকে যেতে হবে। এখন এই বন্ডকারী দেশ কারা? যারা কেনিয়া, নাইরোবি, মানে উগান্ডা, এই টাইপের যে সন্ত্রাসী রাষ্ট্রগুলো আছে, তাদের জন্য যে নিয়মটি করেছে তার কাতারে নিয়ে ফেলেছে আমাদের। আজকে বাংলাদেশি পাসপোর্টে আপনারা কি দেখেছেন, বিগত 17 মাসে বাংলাদেশ থেকে আসলে ইউনূস একটি লোককে বিদেশে পাঠাতে পেরেছে। ইউনূস বলেছিল না বিশ্ব আমাদের কাছে আসবে, আমরা কোথাও যাবো না, বিশ্ব আমাদের কাছে আসবে। চাপাটি উনি ঢাকা ইউনিভার্সিটির 87-এ তিনি মেরেছিলেন, কিন্তু বিশ্বকে আমাদের কাছে এসেছে। যে মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিমকে নিয়ে এসে নাটক করলো বাংলাদেশে, এবং তিনি মালয়েশিয়া সফর করে আসলেন এবং বলা হচ্ছিল যে শ্রমিক যাবে। জাপান থেকে এই আদম ব্যাপারী লাইসেন্স করে ইউনূস নিজেকে এখন আদম ব্যাপারী ইউনূস জাপানে লোক পাঠাবে বলে লাখ লাখ শ্রমিক পাঠাবে। আচ্ছা, একটি লোক কি তারা সরকারিভাবে বিগত 17 মাসে বাংলাদেশ থেকে তারা কোথাও পাঠাতে পেরেছে? আজকে মালয়েশিয়ার দরজা বন্ধ, ওমান আমাদের থেকে লোক নিচ্ছে না, মিডল ইস্টের কোনো কান্ট্রি আমাদের থেকে লোক নিচ্ছে না, ইউরোপিয়ান কান্ট্রি গুলো আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে আমাদের এই যে একটা বিশাল জনশক্তি, আমাদের যে একটা ম্যান পাওয়ার, যে আমাদের একটা বিশাল শক্তি ছিল, যারা আমাদের ফরেন রেমিটেন্স, আমাদের প্রচুর পরিমাণে ফরেন রেমিটেন্স পাঠায়, যেটা বাংলাদেশ আয়ের দ্বিতীয় বৃহৎ খাত, সেই খাতটি কি আজকে হুমকির মুখে পড়লো না? আপনাদের মিডিয়া কি এটা নিয়ে কথা বলছে? আপনারা মিডিয়ার ভূমিকা দেখেন, সেটা নিয়ে কথা বলছে কিনা? এই যে বন্দরগুলো কি দিয়ে দেওয়া হলো, আজকে যে ইস্টার্ন রিফাইনারিকে একটি গোলামের চুক্তি করে ইস্টার্ন রিফাইনারি দিয়ে দেওয়া হচ্ছে, আজকে সেন্ট মার্টিন জানে বাংলাদেশের জন্য অরক্ষিত দ্বীপে পরিণত হচ্ছে, যেখানে আমেরিকা বাংলাদেশের বন্দর গুলাকে চাচ্ছে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে। আমাদের সংবাদ মাধ্যম কথা বলছে। এই যে বিগত 17 মাসে যেভাবে মব করে শত শত আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হলো, মবের বিরুদ্ধে এরা কথা বলছে। আদালতে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে হামলা হয়েছে, মব হয়েছে, কারাগারগুলোতে যে ভয়াবহ অবস্থা, আমাদের কথা বলছে। আজকে যে দেশে 17 মাস ধরে গণতন্ত্রের কোন ধারাটি প্রবাহমান, যেখানে আমাদের দেশের সংবাদপত্রের লোকজন কথা বলছে এগুলো নিয়ে? আপনারা কি শুনেছেন তাদেরকে এগুলো নিয়ে কথা বলতে? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, এগুলো নিয়ে আজকে পুরো 17 মাস যে নগ্ন ভাবে এগুলাকে, মানে আমি কি বলবো, যে এগুলার বিরুদ্ধচারণ করা হলো সকলে মিলে। তারা এখনো এসে নেগেটিভ দেয়, অনেকে এসে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে। তোরা যারা এতদিন এই 17 মাস ধরে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে তোরা বাইরে রেখে তোরা বাংলাদেশ দখল করেছিস, তোরা মুক্তিযুদ্ধকে ধারণ করেছিলি কোনো মিডিয়া?
কোন পত্রিকায় দেখেছেন, এবার কোন টিভি চ্যানেলে দেখেছেন এই যে 30 ডিসেম্বর মাসটি গেল, আগে ডিসেম্বর মাসে প্রত্যেকটি টিভি চ্যানেলের একটি শহীদ মিনারের জাতীয় স্মৃতিসৌধ লোগোটি থাকতো। এবার দেখেছেন আপনারা সেই লোগোটি? বিশেষ ক্রমপত্র বের হতো, করেছেন সে ক্রমপত্র? তাহলে মিডিয়ারা কি করছে আসলে বাংলাদেশ? এরা কি করছে? এরা কি করছে? দালালি। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা বাংলাদেশটাকে আজকে যে অবস্থায় ঠেলে দিয়েছেন সেখানে মিডিয়ার দায়ও কিন্তু কম না। এই 5ই আগস্টের এই মিডিয়া বাংলাদেশে যে নেগেটিভ নিউজ গুলো করেছে, যে মিথ্যা বানোয়াট সংবাদগুলো করেছে, আজকে মিডিয়া বিগত 15 বছরের উন্নয়নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে নানা রকম মিথ্যা অপরাধ মানে অপমানজনক ভাষা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে ব্যবহার করছে, মাননীয় প্রধানমন্ত্রীর নামে তারা যে মিথ্যা অপবাদ গুলো তারা ছাপাচ্ছে, এর দায় কিন্তু তাদেরকে একদিন নিতে হবে। দায় কিন্তু তাদেরকে একদিন নিতে হবে। এই বাংলাদেশ ষড়ঋতুর দেশ, বাংলাদেশের ঋতু পরিবর্তন হতে খুব সময় লাগে না। সাধারণ মানুষ আপনাদের এই ভূমিকা, আপনাদের এই ধরনের আচরণে কিন্তু সাধারণ মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে দেখেন গণমাধ্যমের আগে একটা সময় মানুষ অপেক্ষা করতো যে কখন একটি সংবাদপত্র আমরা হাতে পাবো সেটা পড়ার জন্য। আজকাল সংবাদপত্র পড়ে না। বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এখন, আগে ছিল একটা বিটিভি, এখন সবগুলো বিটিভি। আগে তো ছিল একটা বিটিভি, এখন বাকি যতগুলো আছে সবগুলো বিটিভিতে পরিণত হয়েছে। তাহলে এই যে মিডিয়ারা বাংলাদেশটাকে আজকে ইউনূসের সাথে মিলে, জঙ্গিদের সাথে মিলে, মৌলবাদীদের সাথে মিলে এই দেশটিকে আপনারা আজকে যে জায়গা তিনি সকলে মিলে দাঁড় করিয়েছিলেন, এর দায়বদ্ধতা এবং এর চূড়ান্ত পরিণতির জন্য আপনাদেরকে কিন্তু মিডিয়াদেরকে আমি বলে দিই, আপনাদেরকে এটা ভোগ করতে হবে। আপনারা যদি সাহস না থাকে, আপনাদের ভিতরে যদি সততা না থাকে, আপনারা যদি সত্য বলার সেই দুঃসাহসিক মানে আপনাদের গুণাবলী না থাকে, আপনারা যদি মনে করেন যে আপনারা জেলের বই, উমুকের বই, মবের বই, আপনারা এগুলো করবেন না, আপনারা বন্ধ করে রাখেন আপনাদের পত্রিকা অফিস, আপনাদের মিডিয়া হাউস গুলো, আপনারা চালাবেন না। আপনারা যদি কথা বলতে না পারেন, আপনারা তালা মেরে রাখুন। কিন্তু আপনারা মিথ্যা সংবাদ, গুজব রটনা করছেন, দাবেদারি করছেন, পা চাটছেন। আপনাদের তো বিষয় আছে, আপনারা বাংলাদেশের জন্য আপনারা এই ঝুঁকিটুকু আপনারা নিতে পারলেন না। এটা তো একটা যুদ্ধক্ষেত্র আসলে। এখন যে অবস্থাটায় বাংলাদেশ আছে, এখানে আমাদের সকলকে যুদ্ধ করতে হবে। এখন আপনার লাভের আশা চিন্তা করবেন, কিন্তু আপনি দেশের কথা ভাববেন না, আপনি জনগণের কথা ভাববেন না। আপনাকে থ্রেট দিবে, আপনি সরকারের পক্ষে চলে যাবেন, আপনাকে এই করবে, আপনি মানে মিথ্যা সংবাদ আপনারা দিয়েই থাকবেন। এটা তো একজন সাংবাদিকের নৈতিকতা হইতে পারে না, নীতি নৈতিকতার পর্যায়ে পড়ে না, সাংবাদিকতার কোনো নর্মসে এগুলো পড়ে না। আপনারা এখন যা করছেন মিডিয়ারা, এখন আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বাংলাদেশের এই যে মিডিয়ার কাজ কি ছিল, ভাইয়া আসে, ম্যাডাম যাবে, ভাইয়া আসবে, ম্যাডাম যাবে। এখন ভাইয়া আসছে, ম্যাডাম গেছেন, ম্যাডাম মারা গেছেন। এখন এই ম্যাডাম মারা গেছে নিয়ে রাজনীতি, ভাইয়া কি নিয়ে রাজনীতি। এই রাজনীতির বাইরে কি বাংলাদেশের রাজনীতি নেই? এই রাজনীতির বাইরে কি জনগণের জন্য আপনারা বলেন যে আমরা যে বাংলাদেশের পত্রিকা এখন যারা পড়ছেন, এদেশের সাধারণ মানুষের জন্য আসলে মিডিয়া ভূমিকাটা রাখছে কি? রাজনীতিবিদদের কথা তো আমি বাদে দিলাম, ওরা তো, ওদেরকে তো আসলে কোনো মানে পর্যায়ে এদের মানে আচরণ আমরা দেখি না। কিন্তু আপনারা মিডিয়ারা করলেন কি? সাধারণ মানুষের পক্ষ কেন আপনারা নিতে পারলেন না? কেন সাধারণ মানুষের মন আপনারা জয় করতে পারলেন? আপনারা কেন তাবেদারির দিকে আপনারা ঝুঁকে পড়লেন? সুতরাং আমি মনে করি বিগত সময়ে যারা তাবেদারি করেছে, বিগত সময় তাবেদারির একটা লিমিট ছিল। তাবেদারি যারা করেছে তাদের একটা পর্যায়ে দেখে, তাদের একটা মার্জিত ভাবে তাবেদারি করেছে। এইরকম কুরুচিহীন তাবেদারি তারা কেউ করেনি। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কুরুচিহীন তাবেদারি। এই কুরুচিহীন তাবেদারি থেকে মিডিয়াকে অবশ্যই বের হতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তানভীর ভাই। আমি আসছি খুব শীঘ্রই আপনার কাছে। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি জনাব রাজ্জাকুল হায়দার চৌধুরী। স্যার, আমরা যতটুকু জানি যে প্রথম আলো থেকে একটি সংবাদ প্রকাশ হয়েছে, জরিপ, তা হচ্ছে যে বিএনপিকে তারা 70% বলে ঘোষণা করেছেন, যে বিএনপির প্রতি 70% মানুষ তারা সমর্থন জানাচ্ছেন। তো এই জরিপের সম্বন্ধে যদি স্যার আপনি একটু জানাতেন, যে বর্তমানে বাংলাদেশে যে জরিপ হচ্ছে সেটা কি প্রক্রিয়াটা হচ্ছে স্যার? যাই হোক, জানি না, আছে ওই আপনার আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয়র একটা রিপোর্ট নিয়েও কথা বলবো। ওই যে আপনার তানভীর সাহেব যে কথাটা বললেন, মিডিয়ার ব্যাপারটা, বর্তমান যে মিডিয়ার ভূমিকাটা,
এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড এখানে আছে, বর্তমান যে মিডিয়ার যে অবস্থা এটা নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আছে কি, এই 5ই আগস্টের পরে প্রত্যেকটা মিডিয়া হাউস কিন্তু অলরেডি দখল হয়ে গেছে, প্রেস ক্লাব দখল হয়ে গেছে। কোন মিডিয়া হাউসে আমার একটা খুব ভালো ইলেকট্রনিক মিডিয়াতে একটা টিভি চ্যানেলে আমার এক ইমিডিয়েট আমার একটা ফ্রেন্ড আছে, বন্ধু, মানে উনি জুনিয়র ফ্রেন্ড, বেশি জুনিয়র না, কাছাকাছি বয়স, উনি সেখানে কাজ করেন, ওনার সাথে আমার বৈঠক হয়েছিল। ওখানে শুধু না, প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়ে তারা অমুককে বাদ দিতে হবে এবং তাদেরকে সেখান থেকে চাকরি নট করতে হবে, এবং সেখানে অমুকে কন্ট্রোল করবে, অমুক সাংবাদিক যিনি ওনার কাছে ওনার পারমিশন ছাড়া কোনো সংবাদ মিডিয়াতে যাবে না। তো এইভাবে শুধু একটা না, প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া, প্রত্যেকটা আপনার ইলেকট্রনিক মিডিয়া, এভরিয়া, তারপরে আপনার এই যে চ্যানেলগুলো জায়গায় কিন্তু নিয়ে গেছে, নিয়ে গেছে, ওইভাবে যেভাবে বলবে সেভাবেই আপনার খবর হবে।